তিনি নির্দোষ? কেন বললেন না তিনি কোনো ষড়যন্ত্রের শিকার? দলের ভিতরের এই কথা কি পার্থ চট্টোপাধ্যায়ের কানে পৌঁছেছিল? জানা নেই আমাদের। কিন্তু আজকে যখন ইডি আবার তাকে শারীরিক পরীক্ষা করানোর জন্য মেডিকেল চেক আপের জন্য নিয়ে যায় এসআই জোকা হাসপাতালে, ঠিক সেই সময় টিভি ক্যামেরার প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, হ্যাঁ তিনি ষড়যন্ত্রের শিকার। এর আগে কার টাকা, এত টাকা তার একার কিনা, অন্য কেউ আছে কিনা, একাই এই টাকার মালিকানা ভোগ করতেন নাকি অন্য কারোর টাকা তার কাছে রাখা ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তরে চুপ থেকেছেন পার্থ। কিন্তু মুখ খুলে বললেন তিনি ষড়যন্ত্রের শিকার। এ তো গেল ঢোকার সময়ের কথা। বেরোনোর সময় আরও বিস্ফোরক পার্থ। জিজ্ঞাসা করা হলো, সংবাদ মাধ্যমের ক্যামেরা ছেঁকে ধরলো, জানতে চাইলো আপনাকে দলের সব পদ থেকে সরানো হয়েছে, এমনকি দলের প্রাথমিক সদস্য পদেও আপনি সাসপেন্ড হয়েছে। পার্থবাবু, আপনার প্রতিক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায় বললেন দলের সিদ্ধান্ত ঠিক কিনা, জানতে চাওয়া হলো সিদ্ধান্ত ঠিক কিনা। বললেন দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে। এরপর উপস্থিত সাংবাদিকরা আরও একবার জিজ্ঞাসা করলেন, আপনাকে তো মন্ত্রিত্ব থেকেও সরানো হয়েছে, 3টে দপ্তরের একটাও আর আপনার কাছে নেই, সিদ্ধান্ত ঠিক? জোরের সঙ্গে গলা ফুলিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন মমতা ব্যানার্জির সিদ্ধান্ত ঠিক। এখনও মমতা ব্যানার্জির উপরে আস্থা টাল খায়নি। বোঝা গেল পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র নিয়েও মুখ খুললেন। শোনা গেল দলকে কেন সময়ের হাতে ছাড়লেন পার্থ। আসবো এই নিয়ে বিতর্কে, তার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদন। আমি হয়তো কিছুই করবো না, কিন্তু যেহেতু এখন নতুন করে তো আমি বদল না করছি, আমি পাত্রকে ডিলিট করেছি। আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক ছিল, সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম একে একে সবাই নিজের কথা বলেছে, জানিয়েছে এবং সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হয়েছে। প্রবাদ আছে, আমও গেল ছালাও গেল। তৃণমূল সরকারের জন্মলগ্ন থেকে মন্ত্রী, রাজ্যের 4টি দপ্তর সামলেছেন একা। এখন মন্ত্রিসভার বাইরে মানে মন্ত্রিত্ব যে দুর্নীতির অভিযোগে হারাতে হবে তা বোধহয় বিলক্ষণ বুঝেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাই মন্ত্রিত্ব হারানোর দুঃখ কাবু করতে পারেনি প্রাক্তন মন্ত্রীকে। ভরসা রেখেছেন নেত্রীর ওপরও। নেত্রীর ওপর যে অগাধ আস্থা তা মালুম হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির দিনই। নিকটাত্মীয় হিসেবে লিখেছিলেন মমতার নাম। ইডির সামনেই ফোন করেছিলেন 4 বার। কিন্তু দলও যে দায় ছেড়ে ফেলবে তা বোধহয় বোঝেননি। অভিষেকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে তাই কি জোর গলায় ঠিক বলতে পারলেন না একদা নেত্রীর বরাবরের ইয়েসম্যান। পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর রিপাবলিকের প্রশ্ন ছিল এই সিদ্ধান্ত নতুন তৃণমূলের সূচনা কিনা। অভিষেকের উত্তর ছিল মানুষই বলবে। আদালত নয়, তদন্ত নয়, মানুষের ভালো লাগা মন্দ লাগার কোষ্টি পাথরে তৃণমূলের খোল নমচে বদলানোর ইঙ্গিত কি তাহলে সদ্য প্রাক্তন মহাসচিবও পেলেন? রাজনৈতিক জীবনের প্রথম থেকে সব ঝড়ঝাপটায় একসঙ্গে লড়াই করা নেত্রীর ওপর তাই আস্থা অটুট থাকলেও দলের ওপর ভরসার কথা গলা তুলে বলতে পারছেন না। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকের অনির্বাণের বিতর্ক, সে বিতর্কে আসার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার আজকের অগ্নিবাণে মমতায় আস্থা স্পষ্ট বোঝা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনে। দলের সিদ্ধান্ত ছাড়ছেন সময়ের হাতে। কেন দলে নেই ভরসা? অগ্নিবাণ 2, গ্রেফতারি না অপসারণ, ষড়যন্ত্র কোথায় দেখছেন পার্থ চট্টোপাধ্যায়? আজ বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। কোনটা ষড়যন্ত্র? তাকে গ্রেফতার করাটা নাকি তার অপসারিত হওয়াটা? অগ্নিবাণ 3, তৃণমূলের পার্থ অস্বস্তি শেষ হয়েও হইল না শেষ। গতকাল সরকার এবং দল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সব রকমভাবে সরিয়ে দেওয়ার পর
যে অস্বস্তি ঝেড়ে ফেলেছিলেন বলে মনে করছিলেন হয়তো তৃণমূল নেতৃত্ব, তা কি শেষমেশ ঝেড়ে ফেলা গেল না? পার্থ চট্টোপাধ্যায়ের আজকে দলনেত্রী এবং দল নিয়ে দিয়ে আলাদা অবস্থানে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। উপস্থিত রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। কিছুক্ষণের মধ্যেই শঙ্কুদেব স্টুডিওতেই চলে আসবেন। রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা এবং অভিনেতা আমার সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু সবার আগে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীদের যে মিটিং ছিল আজকে, সেই মিটিং শেষ হয়েছে এবং এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি। শুনে নেব। ধর্ণামঞ্চের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। মিটিংয়ে সন্তুষ্ট আপনারা? হ্যাঁ, আমরা মিটিংয়ে আশ্বস্ত যে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। কত দিনের মতো আইনি ও আগামী নেক্সট মিটিংয়ে আমরা ক্লিয়ার হবো। একটা মিটিংয়ে সেই সমস্যার সমাধান হবে না। ওনারা বললেন যে ক্ষেত্রে আরও আলোচনার ব্যাপার আছে, এক্ষেত্রে পরিপূর্ণরূপে ওনারা চেষ্টা করবেন 100% ক্যান্ডিডেট যাতে নিয়োগ পান, সেই ব্যাপারে উনি অত্যন্ত মানবিক এবং আমাদের প্রতি সহানুভূতিশীল। আমাদের এই যন্ত্রণার জায়গাটা উনিও দেখতে চান না। 9-12 মেধা তালিকাভুক্ত ফার্স্ট এসএলএসটি 2016 সালে যে মেধা তালিকা, বঞ্চিত যারা প্রার্থী প্রত্যেকেরই কতজন এখানে যত মেধা তালিকা যারা আছে প্রত্যেকেরই নিয়োগ। নাম্বারটা যদি বলেন। 8 তারিখে আমাদেরই প্রতিনিধি যাবে শিক্ষামন্ত্রীর ভবনে, এই মিটিংটা হবে, সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। 8ই আগস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার যা বলেছেন সেটা হচ্ছে যে উনি আমাদের এই বিষয় নিয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং পরিপূর্ণরূপে মানবিক। উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট এসএলএসটি 2016 সালে মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান, একজনও বঞ্চিত না হন। এ ব্যাপারে সদর্থক ভূমিকা উনি গ্রহণ করবেন, এটুকুই আশ্বস্ত। এরপরেও কি আন্দোলন চালিয়ে যাবেন? এ বিষয়ে কোনো আমাদের কথা হয়নি। আন্দোলন চালিয়ে যাওয়া না যাওয়ার ব্যাপারে কোনো কথা আমাদের হয়নি। আমরা বৈঠকে অবশ্যই খুশি। আমরা নেক্সট মিটিংয়ে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসবো। সেই আলোচনা 8ই আগস্ট হবে, শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এটা তুলছেন আপনারা? এই মুহূর্তে কোনো কথা হয়নি, সুতরাং এ ব্যাপারে আমরা সে বিষয়ে আমরা কোনো কথা বলতে ইচ্ছুক নই। যেটা স্যার বলেছেন নিট অ্যান্ড ক্লিন, সেই কথাটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে স্যার অত্যন্ত মানবিক এবং অত্যন্ত মানবিক জায়গা থেকে আমাদের কষ্ট নিরসন করতে চাইছেন। উনি ফার্স্ট এসএলএসটি 2016 সালের মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থী, অর্থাৎ নবম, দশম ও একাদশ দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত যারা প্রার্থী, প্রত্যেকের নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য 100% চেষ্টা করবেন, এইটুকুই উনি আশ্বস্ত করেছেন। এটুকুই বলতে পারি। কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকের পর এই ছিল অনশনকারী চাকরি প্রার্থীদের যে অংশ আজকে গিয়েছিল, যে প্রতিনিধিরা গিয়েছিলেন তাদের সাংবাদিক বৈঠকের নির্যাস। নিশ্চিতভাবে এ নিয়েও কথা হবে। এরপরে স্বর্ণালী এই চাকরি প্রার্থীদের দাবি দেওয়া নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালীতে প্রশ্ন রাখবে, সোজাসুজি। কিন্তু আমরা আবার ফিরে আসি আমাদের আজকের বিতর্কে। মমতার সিদ্ধান্ত ঠিক, জোর গলায় বলছেন পার্থ চট্টোপাধ্যায়। দলের সিদ্ধান্ত নিয়ে কেন সময়ের হাতে ছাড়ছেন? আমি একেবারে শুরুতে আবার চলে আসবো কৃষাণুবাবুর কাছে। এর মধ্যে কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএমের মুখপাত্র আমার সঙ্গে যোগ দিয়েছেন, বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি কৃষাণুবাবু আপনার কাছ থেকে শুরু করি। যতটা উচ্চকিত, যতটা কনফিডেন্ট, আত্মবিশ্বাসী পার্থ চট্টোপাধ্যায়কে লাগলো দলনেত্রীর সিদ্ধান্ত যে ঠিক তা ঘোষণা করবার মধ্যে আজকের এই তুমুল সংবাদ মাধ্যমের হুড়োহুড়ি এবং তা নিশ্চিতভাবে 21 বা 22-23 তারিখ থেকে তার জীবন যেভাবে বদলে গিয়েছে ইডি হেফাজতে যাওয়ার পর থেকে, তারপরেও ঠিক সেভাবে দলের সিদ্ধান্ত নিয়ে তাকে উচ্চকিত হতে বা খুশি হতে দেখলাম না। দল এবং দলনেত্রীকে পার্থ চট্টোপাধ্যায় এরকম আলাদা করে রাখা, এটি কি আপনাদের আরেকটা নতুন অস্বস্তির জন্ম? না, আমাদের কোনো অস্বস্তির ব্যাপার নয়। দলনেত্রীর উপরে তো আস্থা সারা বাংলার মানুষ জ্ঞাপন করেছে, ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ জ্ঞাপন করেছে, বারবার করেছে। তো সেই দিক থেকে থাকবেন। এবং আমাদের ক্ষেত্রে তো দেখুন, নিশ্চয়ই সরকার আজ আমাদের চলছে, সরকারের যিনি প্রধান তিনি মাননীয় নেত্রী, কিন্তু তার সাথে সাথে উনি আমার দলেরও কিন্তু সভানেত্রী, উনি আমাদের দলের চেয়ারপারসন। তো সুতরাং আমি অন্তত নেতৃত্বর দিক থেকে আমার মনে এরকম কোনো শঙ্কা নেই কি দল
একটা বা সরকার আলাদা ওরকম নেই। হ্যাঁ, নিশ্চয়ই অবস্থানের জায়গা থেকে দল আলাদা, স্বতন্ত্রভাবে প্রশাসন সরকার সেটা আলাদা চলবে, সেটা চলার ক্ষেত্রে। কিন্তু আমার নেতৃত্বের মধ্যে আমার কোনো ধোঁয়াশা নেই যে মানে আমার যে নেত্রী তিনি তো আমার দলেরও দলনেত্রী, তো সেখানে আমার মনে কোনো নেই। এবং পার্থবাবু কি বলেছেন সেটা উনি ব্যাখ্যা করতে পারবেন। আমি বিজেপির তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পান্ডা, দুজনেই রয়েছেন। আমি রুদ্রনীলবাবু প্রথম আপনার কাছে আসি। এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু সময় আসে যখন দলকে একরকমভাবে সিদ্ধান্ত নিতে হয়, সরকারকে একরকমভাবে। সরকারের সিদ্ধান্ত অনেক বাধ্যবাধকতা থাকে, যেমন পার্থ চট্টোপাধ্যায় 3টে এমন দপ্তরের মন্ত্রী, সেখানে তার থেকে যাওয়াটাই ছিল বোধহয় অস্বাভাবিক। আর তৃণমূল কংগ্রেস কালকে তাকে অব্যাহতি দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আরও আগে দিলেও বোধহয় কারোর কিছু বলবার ছিল না। নিতান্ত সেই টেকনিক্যাল কারণেই পার্থ চট্টোপাধ্যায় নেত্রীর সিদ্ধান্তকে ঠিক বলছেন, তাহলে দলের সিদ্ধান্তকে ভুল বলছেন কেন? আপনার কি মনে হয় রুদ্রনীলবাবু? আপনি তো এক সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, আজকে যদিও আপনি বিজেপিতে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের ভিতরের হাল হকিকত কিছুটা তো আপনারও জানা। দেখুন, এখানে যারা রয়েছেন, বিভিন্ন দল থেকে রয়েছেন, তাদের কথাগুলো তারা অন্যরকম বলবেন। আমি পেশাদার রাজনৈতিক মানুষ তো নই, রাজনীতি আমার পেশা নয়। আমি যতটুকু রাজনীতিকে অনুধাবন করতে পারি, যে ঘটনাগুলো ঘটছে, পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে দিলেই, দলীয় জায়গা থেকে বা সরকারি জায়গা থেকে বাদ দিয়ে দিলেই পরিচ্ছন্নতা নেমে আসবে, এই ধারণায় তৃণমূল দল একটা কাজ করছে। কিন্তু যে যে অভিযোগগুলো উঠে এসেছে, যে যে ঘটনাগুলো ঘটেছে, সেই সময় তিনি কিন্তু এই দলেতেই খুব গুরুত্বপূর্ণ চেয়ারে ছিলেন এবং এই দলের তৈরি সরকারেও সেখানেও খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। এবং আমরা সবাই এটা জানি যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তাদের সদল বলে একটা 2 মেরুতে অবস্থান করছেন। এখানে যে যাই কথা বলুন না কেন, রুদ্রনীলবাবুর শান্তনু বাবু, ব্রাত্য বসু, তাদেরকে নিয়ে একটা ভাবে চলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন পুরনো মানুষদের নিয়ে যারা তার সঙ্গে ছিলেন। তো এটা খুব স্পষ্টই যে পার্থবাবুকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, রুদ্রনীলবাবু কানেক্টিভিটিতে বোধহয় কিছু সমস্যা হচ্ছে। রুদ্রনীলবাবু কানেক্টিভিটিতে বোধহয় কিছুটা সমস্যা হচ্ছে। আমি আরও একবার আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে একবার শঙ্কুদেব পান্ডার কাছে যাব। শঙ্কুদেব, যেভাবে রুদ্রনীল এক সময় তৃণমূলের সঙ্গে ছিলেন, আপনিও ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আপনারও আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের ইয়েসম্যান পার্থ আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একই রকমের কনফিডেন্ট, অর্থাৎ নেত্রীর সিদ্ধান্ত সঠিক সেটা জোর গলায় জানাচ্ছেন, আর দলের সিদ্ধান্তকে ঠিক অতখানি জোর গলায় সঠিকও বলতে পারছেন না, এমনকি দলের সিদ্ধান্তে খুশি এটাও বলতে পারছেন না, কেবল বলছেন সময় বলবে, উদাসীন যেন কিছুটা। কেন, কি মনে হয় শঙ্কু? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় আজকে চক্রান্তের অভিযোগ করেছেন এবং সেই চক্রান্ত কে আছেন এটা তার স্পষ্ট করা উচিত। তিনি তো অ্যাকচুয়ালি চক্রান্তের শিরোমণি। এতদিন তৃণমূল কংগ্রেসে একাধিক চক্রান্তের নাম করছেন তিনি চক্রান্ত করে নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরিয়ে দিয়েছেন, দল থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং সাসপেন্ড করেছেন। এই অভিযোগ শুধুমাত্র আমার নয়, এই অভিযোগ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে শৃঙ্খলা রক্ষা কমিটির মাথা থেকে সরান, সেদিন তিনি অভিযোগ করেন প্রকাশ্যে, বলেন পার্থ চট্টোপাধ্যায়ের অনেক একনায়ক সিদ্ধান্ত হচ্ছে তাকে খবর কাগজ পড়ে জানতে হয়েছে। তাই একাধিক বেআইনি চক্রান্তের সাথে যুক্ত নেতা আজকে নিজে নাকি চক্রান্তের শিকার। তো তিনি প্রকাশ্যে আনুন, স্পষ্ট করুন কে তার বিরুদ্ধে চক্রান্ত করছেন, তৃণমূলের কোন নেতা চক্রান্ত করে বলে দিয়েছেন এত কোটি কোটি টাকা তিনি কোথায় লুকিয়ে রেখেছেন, কোন কোন গার্লফ্রেন্ডের কাছে রেখেছেন, কতজন তার বান্ধবী। শঙ্কুদেব, আমার একটা প্রশ্ন আছে। শঙ্কুদেব, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু প্লিজ আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনিও এবং আমার সঙ্গে উপস্থিত অন্য অতিথিরাও পার্থ চট্টোপাধ্যায়ের স্থূলতা, তার চেহারা, তার ওজন, তার সঙ্গে আমার এই প্রশ্নকে সংযুক্ত করবেন। এর সঙ্গে কোনো সংযোগ নেই, নিতান্তই প্রবাদ অর্থেই জিজ্ঞাসা করছি। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, এই বহু পুরনো কাহাবাত। এখন মুশকিল হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় 21শে জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মঞ্চে বসে থাকা পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে
এই কথাগুলো যা আপনি আজকে বলছেন এতটা জোরের সঙ্গে আপনারাও বলতে পারতেন কি? 22 তারিখ থেকে 22 তারিখের সকাল রাত এবং 23 তারিখের সকাল বোধহয় অনেক কিছু বদলে দিয়েছে। সত্যি করে বলুন তো শঙ্কুদেব, পার্থ চট্টোপাধ্যায় দলনেত্রীর সম্পর্কে এতখানি আস্থাশীল এখনো দল সম্পর্কে নন, এটা কি নিতান্তই আপনার কৌশল বলে মনে হয় না এর মধ্যে কোনো বাস্তবতা আছে? দুটো বিষয় রয়েছে তর্কের খাতিরে। আমিও আশা করব যে আপনি আমার রুগ্ন চেহারাকে চামচিকের সাথে তুলনা করবেন না এই শর্তে। আমি খুব স্পষ্টভাবে জানাই যে মাঝে মধ্যে চামচিকে, মাঝে মধ্যে কাঠবিড়ালিরাও কিন্তু অনেক সত্যি অনেক সময় সামনে নিয়ে আসেন। দলে ডে ওয়ান থেকে পার্থবাবুর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নিয়ে যথাসময়ে যথাস্থানে তৃণমূল কংগ্রেসে যখন আমি ছিলাম তখন আমি বলেছি। এবং আমি শুধু এটুকুই বলতে চাই যে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় যে রণকৌশল নিয়েছেন সেই রণকৌশল মাঠে মারা যাবে। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর প্রথম পরমাত্মীয়ার নাম হিসেবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। তো এখন এবং তিনি আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আস্তে জড়িয়ে রাখতে চাইছেন একটাই উদ্দেশ্যে, যে দুধকলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাল সাপ তৈরি করেছেন সেই কাল সাপের ফনা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যাচ্ছে। আর পার্থ চট্টোপাধ্যায়কে আমি হাতি বলে মনে করি না। আপনাদের মনে হতে পারে তার স্থূলতা নিয়ে তিনি বিশাল মহিরুহ। তৃণমূল কংগ্রেস ডুবানোর জন্য ওই হাতির ভারী যথেষ্ট ছিল এবং তাই তিনি নিয়ম করে এটা করেছেন এবং আজকে মানুষের প্রমাণ দেখতে পাচ্ছেন। অশোকবাবু হাত তুলছেন, কংগ্রেসের অশোক ভট্টাচার্য। আমি আসবো শঙ্কুদেব আপনার কাছে। আমি অনুরোধ করবো আপনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব স্টুডিওতে ঢুকে পড়ুন। অশোকবাবু। হ্যাঁ, আমি আগে প্রথম একটা কথা বলে আমি রুদ্রনীল বাবু বক্তব্য শুনছিলাম। একটা কথা খুব আমার কানে বাজলো, মানে উনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ বললেন। এখন জানি না পেশা বলতে উনি কি বোঝেন, মানে পেশা বলতে যদি কোনো কাজের সাথে অর্থ উপার্জনকে বোঝেন তাহলে কি উনি আমাদের বলতে চাইছেন যে আমরা পেশাদার রাজনীতিবিদ? এই ধরনের মন্তব্য ওনার মুখ থেকে শোভা পায় না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে এবার একটা আসল কথাতে আমি আসি। এতক্ষণ ধরে আমি শঙ্কুর বক্তব্য শুনছিলাম, আপনারা প্রত্যেকে শুনছিলেন যে অনির্বাণ একবারও মনে হলো শঙ্কু বিজেপির প্রতিনিধি? আমাদের সবার মনে হলো অভিমানী তৃণমূলী একজন নেতার কণ্ঠের যে বিষাদ ঝরে পড়ছে শঙ্কুর কণ্ঠে। মানে আমি একের পর এক আমি বলতে শঙ্কু বলতে দেয় আসবে তো স্টুডিওতে, আমি আমাকে বলতে দেবে তো রে বাবা রে, মহা মুশকিল। আরে এটা লোকসভা নয় শঙ্কু, এটা লোকসভা নয়। আরে বলতে দিতে হবে তো, বলতে দিতে হবে। এটা তো লোকসভা নয়, স্টুডিও। আমার ব্যাপারে না বললে আরে বাবা আমি কি ব্যাপারে বলবো? আমাকে বলতে দাও রে বাবা, এটা মহা মুশকিল। আমার টাইমটা শঙ্কুকে দিয়ে দাও। অনির্বাণ আমার টাইমটা শঙ্কুকে দিয়ে দিই। না আমার টাইমটা আমি দিয়ে দিলাম শঙ্কুকে। আপনি নিশ্চয়ই টাইমটা আমি দান করে দিলাম। আপনার কোনো রিজাইন্ডার দিতে থাকলে আপনি দেবেন। অশোকবাবু বলে নিন প্লিজ। সময় খারাপ যাচ্ছে আর আপনার টাইম আমি দান করে দিলাম তো। আপনি দেবেন শঙ্কুদেব বাবু, আপনার কোনো রিজাইন্ডার দিতে থাকলে অশোকবাবু বলে নিন। অশোকবাবু বলছিলাম, আমি যে কথাটা বলছিলাম আমি একে খুব কনক্লুড করে দেবো। মানে আপনারা একটা দেখাচ্ছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার কিনা। আমি জানি না ষড়যন্ত্রের শিকার কিনা, তবে ষড়রিপুর শিকার এটা সারা বাংলা দেখে নিয়েছে। এটা গেল 1 নম্বর কথা। সে তো আমরা সবাই না। এবার পার্থবাবুকে আলাদা করে চিহ্নিত করে দিলাম। শঙ্কু যে কথাটা বলছিলেন মনুষ্য দেহ আছে, ষড়রিপু নেই। না এটা ষড়রিপুরই শিকার। এবার শঙ্কু যে কথাটা বলছিলেন সে কথাটা নিয়ে আমি আলোচনাটা ঢুকবো মূল আলোচনার জায়গায়। যে বারবার বলছিলেন যে দুধকলা দিয়ে কালসাপ পুষেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কালসাপ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনা তুলেছে। মানে এই করে বিজেপির এই একটা অংশ কি আদৌ তৃণমূল বিরোধিতাকে প্রতিস্থাপিত করতে চলেছে, নাকি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে ভিকটিম সাজিয়ে পুরো তৃণমূলকে আলাদা করতে চলেছে? এটাও কিন্তু আজকে আলোচনার বিষয়। দেখুন অশোকবাবু, বিষয় ব্যক্তিগতভাবে কে কাকে ফোনা তুলেছেন সেটা অন্য কথা, কিন্তু আমি আপনার নামে ডাকতে হবে। পার্থবাবু যদি আজকে অধীর বাবুর নাম না, নাজির বাবুকেও ডাকতে হবে। প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে আপনাদের পুরনো কংগ্রেসি রিলেশন তা যদি বেরিয়ে আসে, আপনাদের কানেকশন বেরায়, একদম আপনাদের ডাকতে হবে। চলতে পারে না। অধীর চৌধুরী বলেছেন, শুনে নিন শঙ্কুবাবু, অধীর চৌধুরী বলেছেন সিবিআই ইডি যখন খুশি রাখতে পারেন, মমতা ব্যানার্জি থাকবেন, অধীর বাবু থাকবেন, পার্থবাবু থাকবেন, আপনি থাকতে পারেন, আপনাকেও তো রেখেছিল, এবং শুভেন্দু অধিকারীকেও রাখতে হবে।
সমস্তটা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বেশ। এখন শুভেন্দু অধিকারী ফুললি ভ্যাকসিনাইজড হয়ে গেছে অমিত শাহের পায়ে হাত দিয়ে, দুধ কা তার দুধ জন্য পানি- শুভেন্দু অধিকারী বাদ পড়ে যাবে, এটাও তো হবে না। বেশ বেশ, আমি এটা তো একবার হতে পারে না। আমি একবার কৌস্তব শুভেন্দু বাবুর কাছে অধিকারী আসি। ওয়াশিং মেশিনে ঢুকে আসবো, গেছে, আসবো, হতে পারে না আমি এটা। একবার কৌস্তব বাবুর কাছে আসি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আর আপনারা প্রশ্ন তা নিয়ে আন্দোলন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আনা হয়েছে। আমি আসবো, শঙ্কুদেব আসবো আপনার কাছে, তার আগে আমি একটু কৌস্তব বাবুর কাছে আসি। কৌস্তব বাবু, কে কাকে দংশন করছেন ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত দলীয় রাজনৈতিক স্তরে আমি সে আলোচনা একটু আগ্রহী না। আমি একটা দেখলাম যে দংশনের শিকার যে ছেলেমেয়েরা তারা বৈঠক করলেন তাদের প্রতিনিধিরা, এবং এই মুহূর্তে যেখান থেকে মানে যে ক্যাম্প থেকে, আমি নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি না, কিন্তু যে ক্যাম্প থেকে, দল তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, পার্থ চট্টোপাধ্যায় গতকাল পর্যন্ত মহাসচিব ছিলেন, তো ওই ক্যাম্প থেকেই তো দংশনটা এসেছিল। এখন ওই ক্যাম্প থেকেই সাপের বিষটাও আসছে, মানে শোনা যাচ্ছে যে দংশন অ্যান্টিভেনাম, দংশনের অ্যান্টিভেনামটাও আসবে, তারা আশান্বিত। আমার প্রশ্ন কৌস্তববাবু, এই সর্প হইয়া দংশন, ওঝা হইয়া ঝাড়াঝাড়ি, এর মাঝখানে কোথাও কোনো ষড়যন্ত্র, একতরফে আস্থা আরেক তরফে অনাস্থা, এইসবগুলো আছে বলে আপনার কি মনে হয়, নাকি সবই কৌশল শুধুমাত্র? আমি শুরুতে যেটা বলবো যে একে একে আলোচনা করলে ভালো হয়, তাহলে সবার কথাটা শোনা যায়। 2, পার্থবাবু 4টে কথা বলেছে, সব সাংবাদিকরা একই কাছাকাছি প্রশ্ন করেছে। পার্থবাবু প্রথমে বলেছে আমি ষড়যন্ত্রের শিকার, ওনার কথা বলছি, আমার কথা না। তারপর বলেছে সময় বলবে, তারপর বলেছে নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। 4 নম্বর কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। কি বলছেন না বলছেন আমরা বুঝতে পারছি না। ষড়যন্ত্র হয়েছে, বুঝলেন, ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রটা কি হয়েছে? ষড়যন্ত্র হয়েছে বাংলার বেকার ছেলেমেয়েদের সাথে ষড়যন্ত্র হয়েছে। এই দুর্নীতি 1,500 কোটি টাকার দুর্নীতি, এটা একা পার্থ চ্যাটার্জির পক্ষে করা সম্ভব না। কি চুরি হয়েছে? বাংলার ছেলেমেয়েদের স্বপ্ন চুরি হয়েছে। আচ্ছা, যে ছেলেটা ঘুষ দিল, টাকা দিয়ে রাখলো, সে অপরাধ করেনি, আমি বলছি অপরাধ করেছে, কিন্তু কি করবে বলুন? পাশের বাড়ির ছেলেটাকে দেখেছে যে তৃণমূল নেতাকে টাকা দিলে হচ্ছে চাকরি হয়ে যায়, সে সেই পথে চলে গেছে। হাজার হাজার কোটি টাকা তো ভাবাই যায় না। আমি তো মজা করে বলছিলাম, সেকেন্ড দিন যখন টাকা উদ্ধার হলো, রিজার্ভ ব্যাংক অফ তৃণমূল কংগ্রেস, গভর্নরের নাম পিসিমণি। আমি বলছি দায়ে ঝেড়ে ফেলা যাবে না। 3 রকম কথা শুনলাম। তৃণমূল কংগ্রেস প্রথমে প্রেস কনফারেন্স করে কি বললো, যে আদালতে যদি প্রমাণিত হয় তারপর পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, না হলে নেওয়া হবে না। তারপর কালকে শুনলাম কি, বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে। কাকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে? দর্শককে, মানুষকে বেনিফিট অফ ডাউট। খুব ভালো করলেন, প্রথম দিন করলেন না, করলেন এক্সপেল করে দিলেন বা সাসপেন্ড করে দিলেন, আর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন, খুব ভালো কথা। কিন্তু তার সাথে ভাইপো বা অভিষেক ব্যানার্জি যা নামেই ডাকুন না কেন, তিনি কি বললেন? তিনি বললেন সমস্ত দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের কিছু নাম বললেন, ঠিকই আছে। তার সাথে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া কিছু নেতাদের নাম বললেন, কিন্তু যেটা বললেন না, খুবই অবাক লাগলো আমার। আচ্ছা, রাজীব ব্যানার্জির নামটা বললেন না তো। রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে যাওয়ার পর তখন বলেছিলেন যে, মাননীয়া বলেছিলেন, আমি বলিনি, বন দপ্তর সহায়ক দপ্তরের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত নেতার নাম হচ্ছে রাজীব ব্যানার্জি। সে যে আবার ফিরে এলো, সেটাকে ওয়াশিং মেশিন বলছেন না। কি অদ্ভুত, তৃণমূলের নেতারা ট্র্যাপে পড়ে যাচ্ছেন। ববি হাকিমের মতো নেতা, সে বলছে শুভেন্দু ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। তার মানে কি? তৃণমূলের নেতারা হাইপোথেটিক্যালি, কালকে অভিষেক ব্যানার্জি বলেছেন প্রেস কনফারেন্সে, হাইপোথেটিক্যালি যদি পার্থ চ্যাটার্জি বলে থেমে গেছে, কোন ইশারায় আমি জানি না, মানে বিজেপিতে যদি চলে যায়, যাবে কি যাবে না জানি না, আমার দায় না সেটা, কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন বিজেপিতে চলে গেলে ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে। মানে আমি অনির্বাণ এক সেকেন্ড আমি বলছি, তাহলে কয়েক গাদা লেগে আছে, এটা স্বীকার করে নিচ্ছেন। 2 নম্বর, আমার 2 নম্বর কথা, যে এই যে কার কি গার্লফ্রেন্ড, 15 জন কি, এই সব আলোচনার মধ্যে গিয়ে আজকে তো কুমিরের কান্না দেখলাম। কেঁদেছে তো লকডাউনের সময় 1,500 কিলোমিটার হাঁটা, কোভিডের সময় 1,500 কিলোমিটার হাঁটা পরিযায়ী শ্রমিক, তারা কেঁদেছে, তাদের কান্না দেখেছি। প্রাইভেট ফার্মের 14 কোটি মানুষের চাকরি চলে গেছে, তাদের কান্না দেখেছি। কুমিরের কান্না, রসে বসে ছিলেন তৃণমূল কংগ্রেসে, টাকা চুরি করেছেন, কিন্তু এই সিস্টেমের সাথে শুধু পার্থ চ্যাটার্জিকে আলাদা করে দিলে আজকে হবে না। আলাদা করে দিলে ক্লেদ, কালি, আলকাত্রা, মাননীয়া বলেছেন আলকাত্রা ছুড়বেন। মাননীয়া সরকারি দপ্তর থেকে বলেছেন, সরকারি প্রোগ্রাম থেকে বলেছেন যে জিপ ছিঁড়ে নিতাম আমি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হতাম। দেখলাম না তাকে এটা কন্ডেম করতে। একজন মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন না, জিপ ছিঁড়ে নিতাম। এটা অত্যন্ত পশ্চিমবাংলার লজ্জাজনক, কারণ উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী না, পশ্চিমবাংলার মানুষের মুখ্যমন্ত্রী। বেশ, বুঝতে পারলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, তাহলে তার মানে সংশয় দুতরফে আছে। রুদ্রনীলবাবু, আপনি একটু থাকবেন, আপনি প্লিজ যাবেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে। সংশয় তার মানে দুতরফেই আছে কৃষ্ণবাবু, যেমনটা বলছিলেন কৌস্তববাবু, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্ধৃত করেই বলছিলেন, তৃণমূল কংগ্রেসকে উদ্ধৃত করেই বলছিলেন। পার্থ চট্টোপাধ্যায় যেমন নেত্রী সম্পর্কে এখনো পর্যন্ত আস্থাশীল, দল নিয়ে বলছেন সময় বলবে, তেমনি তৃণমূল কংগ্রেসের কোথাও একটা সংশয় আছে। যদি পার্থ চট্টোপাধ্যায় বিজেপিতে চলে যান, তৃণমূল কংগ্রেস দলের নেত্রী কিন্তু নেই, তিনি বলেছেন অব্যাহতি দিলাম, বলে থেমে গিয়েছেন, আর কিছু বলেননি। দল কিন্তু মনে করছে এইসব চাপে টাপে পড়ে পার্থ আবার দল বদলাবেন না তো, মানে পার্থকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা সংশয় আছে, দলের সংশয় আছে। কৃষ্ণবাবু, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা
এক্সাম্পল, একটা উদাহরণ মাত্র দিয়েছিলেন। তার কারণ হচ্ছে এটার ভুরি ভুরি আপনারা মানুষের নাম আছে যারা এরকমভাবে, যাদেরকে ইডি নোটিশ দিয়েছে, যাদের কাছে এরকম জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু পরবর্তীকালে তারা বিজেপিতে চলে গেছেন, তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা আজ অবধি আমরা দেখিনি। সেই নামগুলো আমরা বলি, সেই ভারতী ঘোষ, তার কাছ থেকেও তো বহু টাকা বাজেয়াপ্ত হয়েছিল। সেই তো বিজেপি তাকে নিতে কি কোনো মাত্র এক সেকেন্ডের জন্য কি ইতস্ততা করলো? নিয়ে নিলেন, তাকে প্রার্থী করলেন, তাকে নেত্রী করলেন। তো সুতরাং বিজেপি এই ব্যাপারটা যত কম বলে, আর কৌস্তব বলছিল, আমি শুনছিলাম, মানে আমরা তো দেখেছি যে একজন সিটিং মিনিস্টারের গাড়ি থেকে পুরো অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, তারপরেও তিনি মন্ত্রীও থেকে গেলেন, পার্টির নেতাও থেকে গেলেন। আমরা তো এখানে দেখেছি তপন ঘোষ এবং শুকুর আলীকে পার্টির সম্পদ আখ্যা দিতে। তো এই ট্র্যাক রেকর্ডটা সিপিএম, আমাদের দল একটা কারুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেখানে আমরা একটা বিপুল অঙ্কের টাকা, যেটা দেখতে আমরা অভ্যস্ত নই, আমাদের সকলের জন্য অস্বস্তিকর, তার জন্য পার্টি 6 দিনের মাথায় ডিসিশন নিয়েছে। এত কি চলে আসছে। এবং যেটা অশোক বলল, আমি একদম ওর সাথে একমত, যে প্রফেশনাল পলিটিশিয়ান, আমরা প্রফেশনাল কি অর্থে প্রফেশনাল? হ্যাঁ, হতে পারে আমরা অনেকটা সময় পার্টিকে দিই বা রাজনীতি করি, কিন্তু তার মানে আমরা এখান থেকে কোনো উপার্জন করি না। এবার উপার্জন কারা করে, উপার্জনের জন্য কারা আসে যায়, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন। জিজ্ঞাসা করি রুদ্রনীল বাবুকে। রুদ্রনীল বাবু, এই প্রফেশনাল পলিটিশিয়ান শব্দটাতে পলিটিশিয়ানদের মধ্যে একটা বেশ একটা সাড়া পড়েছে দেখছি আমি। আপনি কাদের কি বলতে চাইছেন? কি মিন করতে চাইছেন? টিভির ক্যামেরায় দেখা গেল কোটি কোটি টাকা। কি মিন করতে চাইছেন? ব্যাংক অফ তৃণমূল কংগ্রেস। রুদ্রনীল বাবু কি মিন করতে চাইছেন? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এটা নিয়ে এত ফোসকা পড়ে যাওয়ার কি হবে। আমি প্রফেশনাল পলিটিশিয়ান বলতে মিনই করেছি যে যারা দিনের অধিকাংশ সময়টাই রাজনীতির জন্য একেবারে ব্যয় করে, প্রফেশনালি। মাননীয় রুদ্রনীল বাবু, আপনি সেটা মিন এই মুহূর্তে করলেন, আগে করেননি। বলতে দিন, সময় বলতে দিন। আগে করেননি, এই মুহূর্তে বললেন। আরে আমরা তো অন্তর্যামী নই, কি করে বুঝবো আগে কি মিন করেছিলেন? রুদ্রনীল বাবু বলুন প্লিজ, বলুন। এখানে বললাম, বলুন প্লিজ, বলুন। এত গায়ে মেখে নিচ্ছেন কেন? না, গায়ে মাখার কোনো প্রশ্নই নেই, গায়ে মাখার কোনো প্রশ্ন নেই। তো অশোক বাবু এক এক করে, বাইরে আছেন, এক এক করে প্লিজ শেষ করতে দিন। রুদ্রনীল বাবু বলুন, কন্টিনিউ করুন প্লিজ। দেখুন, একটা যে ঘটনা ঘটছে সেটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার। দল মতের বাইরে বেরিয়ে গিয়ে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি তা অত্যন্ত রকম লজ্জার। যে ছেলেপুলেরা বসে রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় বসে রয়েছে, সেটা ভয়ঙ্কর রকম দুঃখজনক। এবং সুপরিকল্পিতভাবে যদি না এই ঘটনা ঘটানো হয় এবং সেখান থেকে শাসক দলের ছোট এবং বড় নেতারা যদি না জড়িয়ে থাকেন, তো তাহলে এই ঘটনা ঘটা অসম্ভব। মাননীয় মুখ্যমন্ত্রী হন বা তিনি দলনেত্রী হন না কেন, তার পক্ষে কোনো কিছু জানা সম্ভব নয়, তিনি কোনো কিছু শুনতে পাচ্ছেন না। এই দলে যেখানে একজন বিপদে পড়লে অন্যজনকে দেখতে পাওয়া যায় যে তার পাশে দাঁড়াচ্ছেন না, ঠিক সেখানে যদি এই অপরাধ সংগঠিত হয়, তাতে যদি দলের ক্ষতি হয় এবং সরকারের ক্ষতি হয়, এটা জেনেও বাকি যারা এই দলে চুপ করে ছিলেন বা চুপ করে আছেন এখন পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন, এটা আমাদের রাজ্যের জন্য ভয়ঙ্কর। কোন দল আসলে যাবে সেটা নিয়ে বলছি। আচ্ছা, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আমরা দেখেছি পিএম কেয়ারস থেকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় সবই দেখেছি। তখন তো কাউকে কথা শুনে এই এনআরসির জন্যে আসামে 13 লক্ষ হিন্দু বাঙালি এবং 5 লক্ষ হিন্দু মুসলমানকে তাদেরকে সিটিজেনশিপ থেকে ব্রাত্য করে দেওয়া হলো। তখন তো কাউকে এত আবেগতাড়িত হতে দেখলাম না, কাউকে তো প্রতিবাদ, একটা বিজেপির অন্দরে, পশ্চিমবাংলার বিজেপির একজনকেও তো একটা গলা ফাটাতে দেখলাম না। এটা কিরকম দ্বিচারিতা, কিরকম হিপোক্রেসি। আমরা বিরোধী সমাজে উত্তর নেব, রুদ্রনীল বাবু উত্তর নেব, তারপরে শঙ্কুদেব পান্ডাও চলে আসবেন, তার কাছ থেকে উত্তর নেব। আর নির্মলা বাবুর কাছে আমার যাওয়া এখনো বাকি রয়েছে, কারণ নির্মলা বাবুর কাছ থেকে আমি বুঝতে চাইবো সরকার আর দলের সত্যি আলাদা কোনো ভেদ রেখা থাকে কিনা, এমন ঘটনাগুলোর ক্ষেত্রে থাকা উচিত কিনা। একটা ছোট্ট বিরতির পর ফিরতির সঙ্গে তখন রিপাবলিক বাংলা। চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জীবন মানে যেভাবে চলছিল আর তারপরে যা ঘটলো বদলে গেল। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল দল আর নেত্রী এই দুটোকে আলাদা করে দেখছেন পার্থ চট্টোপাধ্যায়? নিতান্ত কাকতালীয় বোধহয় মনে হবে না যদি এই বক্তব্যগুলোর দিকে আরেকবার নজর দেন। আসুন দেখে নিই 21শে জুলাই থেকে কি হলো।
সে কেন করেছে আমি বলতে পারবো না। প্রথমত তো কাস্টডিতে থাকা লোকের কথার কোনো ভ্যালিডিটি নেই। দ্বিতীয়ত উনি যেহেতু এমএলএশিপটা থাকছে, তা ভাবছেন যে অন্যদের মতো আমি জামিন পেয়ে গেলে যদি ফিরে আসতে পারি, দরজাটা খুলে রাখছে। পার্থ চ্যাটার্জির যে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে এবং ছিল, এটা আবার প্রমাণ হলো। দলের নেত্রী যা বলবে সেটাই আমরাও সে তবে তিনি দলের সিদ্ধান্ত সঠিক কিনা তিনি বলেছেন সময় বলবে। সময় প্রমাণ হবে কোনটা সত্যি কোনটা। বিশালবাবু, আপনি শুনলেন কিনা আমি জানি না, মদন মিত্র বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন তিনি কাস্টডিতে আছেন, এই অবস্থাতে তার বক্তব্য কতটা গুরুত্ব দেবো। মদন মিত্র বলছেন দলের সিদ্ধান্ত ঠিক কিনা সেটা সময়ই প্রমাণ হবে। মদন মিত্র বলছেন কিন্তু কৃষ্ণবাবু। দেখুন, কে বলছে আমি বলতে পারবো না, তারা নিজের নিজের জায়গাতে অনেক সিনিয়র পলিটিশিয়ান। না, আমি বলছি না যে কৃষ্ণ মিত্র এবং মদন মিত্রকে মিত্র হওয়ার জন্য মানে এক্ষেত্রেও মিত্র হতে হবে, কিন্তু আমি বলছি মদন বাবুও বলছেন। আমি হ্যাঁ বলতেই পারেন, ওনার অনুভূতি থেকে ওনার অনুভূতি থেকে উনি বলতেই পারেন, কিন্তু আমি বলছি যে এরকম উনি যেটা দাবি করছেন সেটাকে নিশ্চয়ই আপনাদের তো অনেক মানে আপনারা ব্রেক করেছেন ইডি সোর্স থেকে অনেক কিছু, তো নিশ্চয়ই আপনাদের সেই অ্যাক্সেসটা অনেক কিছু আছে, আপনারা চাইলে আবার জানতে পারেন। কিন্তু আমার কোনোভাবে এরকম মনে হয়নি। বাকি উনি কি দাবি করছেন তার দায়টা উনার, উনি নিশ্চয়ই এটা পরবর্তীকালে বলবেন আপনাদের সামনেই নিশ্চয়ই। শঙ্কুদেব পান্ডা বিজেপি প্রতিনিধি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। শঙ্কুদেব, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু, শুধুমাত্র একটা ডায়েরিতে নাম ছিল, এই কোটি কোটি টাকা তো দূরের কথা, 2-5 টাকাও পাওয়া গেছে বলে আমার জানা নেই লালকৃষ্ণ আদবানির বাড়ি থেকে। নির্বাচনে লড়েননি, তার জন্য অনেকে বলেন আর প্রধানমন্ত্রীটাই নাকি কোনোদিন হওয়া হলো না, ওই যে বাজপেয়ীর কোর্টে বল গেল আর নাকি ফেরত এলো না। যাই হোক না কেন কিন্তু লালকৃষ্ণ আদবানিকে বিজেপি কি দল থেকে সরিয়ে দিয়েছিল? সেটা তো একটা অন্য ব্যাপার হয়েছিল। আপনি আজকে যেটা আলোচনা করছেন সেটার মধ্যে কি মানে লালকৃষ্ণ আদবানিকে আনা কতটা সমীচীন হবে আমি জানি না। আমার একটা প্রশ্ন, আচ্ছা বেশ, আমি একটু করে ডিকোড করে দিই। আমি ডিকোড করে দিই। বাঙ্গারু লক্ষ্মণ, ওটা বলো। বাঙ্গারু লক্ষ্মণটা আমার মনে হয় দেখা গেছিল টাকা নিতে। কিন্তু আমার একটা প্রশ্ন নির্মলা বাবু, পার্থ চট্টোপাধ্যায়কে টাকা নিতে আজও দেখা যায়নি। এই ক্ষেত্রে যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে তার সরাসরি সংযোগ একটি গোয়েন্দা সংস্থা দাবি করছে তার ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বলে। আমি তৃণমূল কংগ্রেসের লজিকগুলো বলছি, একটাও আমার লজিক না, এগুলোই সাংবাদিক বৈঠকে প্রথম দিন বলা হয়েছিল। আজ পর্যন্ত সেই লজিকগুলি কিন্তু স্ট্যান্ড করছে। আমার প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো প্রশাসনিক বাধ্যবাধকতা হতেই পারে, দলের 5টি পদ থেকে এবং প্রাথমিক সদস্য পদ থেকে সাসপেন্ড করা দলীয় বাধ্যবাধকতা ছিল কি মনে হয় সাংবাদিক হিসেবে? আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, আমি বলে দিচ্ছি। বলুন। সেটা হচ্ছে যে লালকৃষ্ণ আদবানিকে সরানো হয়েছিল, উনি পাকিস্তানে গিয়ে একটা বক্তৃতা দেন, যেই বক্তৃতাটায় একটা ইন্ডিকেশন ছিল যে জিন্না হচ্ছেন সেকুলার। সেটা নিয়ে একটা ভীষণ কন্ট্রোভার্সি হয় এবং ওনাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওর এই কথার বিরোধিতা করে। আপনাকে বলে দিলাম, তার সঙ্গে দুর্নীতির কোনো যোগ ছিল। আচ্ছা, এবার আপনি যে প্রশ্নটা একটা করছেন যে পার্থ চট্টোপাধ্যায়, না আমি নির্দিষ্ট করে দুর্নীতির কথাটা অন্য অর্থে বলেছিলাম নির্মলা বাবু, বোধহয় একটু আমি না এক মিনিট, আমি হাওয়ালার কথা জিজ্ঞাসা করেছিলাম। জৈন হাওয়ালা ডায়েরিতে নাম থাকার জন্য লালকৃষ্ণ আদবানি একটা নির্বাচনে লড়েননি, কিন্তু দল কি অন্য কোনো ব্যবস্থা নিয়েছিল তার বিরুদ্ধে? দলীয় কোনো পদ থেকে অপসারিত হয়েছিল? এটা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে উনি সরে দাঁড়িয়েছিলেন যখন ওর নামটা ছিল ওখানে, ওর নাম ছিল, বিজেপির আরো কয়েকজন নামের ছিল। অবশ্য পরে সেই ডায়েরির যে প্রামাণ্য তথ্য সেটা ডিসমিসড হয়ে যায়, আপনি খুব ভালো করে জানেন। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমি আজকে এই যে চক্রান্তটা কিন্তু একটা বহুস্তরীয় কথা। আজকে পার্থ চট্টোপাধ্যায় যে চক্রান্ত কথাটা বলেছেন, আমার সাংবাদিক হিসেবে যেটা মনে হয়েছে, কারণ আমি তৃণমূল দলকে অনেকদিন ধরে ফলো করছি এবং আপনি জানেন আমি লিখেওছি, গত 7 মাস ধরে আমি লিখে চলছি। আইপ্যাকের সঙ্গে একটা কানেকশন হওয়ার পরে 2021-এর নির্বাচন, এই আইপ্যাক যখন এলো সিনে, তারপর থেকে দলের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়। দলের কিছু নেতা তারা খুব এটা ভালোভাবে নেননি, কারণ আইপ্যাকের কাজকর্ম নেই। আইপ্যাকের নেতৃত্বেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা বলবেন, কিন্তু আইপ্যাকই অ্যাডভাইস করেছিল 2021-এ কিভাবে বিজেপির সঙ্গে তারা কনফ্রন্ট করবে। এখন আইপ্যাকের প্রাধান্যটা বাড়ে এবং দলের মধ্যে আমি যা দেখলাম
আমি যে ফলো করছি, আপনি একটু উইপ করলে দেখতে পাবেন 2 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সব পদ বিলোপ করে দেন। আবার ঠিক 7 দিন বাদে সব পদ ফিরিয়ে আনেন। সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের পদও চলে গেছিল, প্রথমটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ চলে গেছিল। এবার এই যে তারপর থেকেই যেটা দেখা যাচ্ছে, আমি যতটুকু সাংবাদিক হিসেবে দেখেছি, যে 7 জন নেতা মূলত এই ব্যাপারটা নিয়ে একটা ঘোট বাজছে অনেকদিন থেকে। 7 জন নেতার নামে নিচ্ছি না, তার মধ্যে অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় আছেন। এবং আপনার মনে পড়বে যে সে সময় আইপ্যাক কোথায় একটা তালিকা, পৌরসভা কারা নির্বাচন লড়বেন তার একটা তালিকা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়, 2টো তালিকা চলে আসে এবং বলা হয় আইপ্যাকের যেটা পাসওয়ার্ড ব্রেক করে সেটা করা হয়েছে, সেই তালিকাটা বেরিয়েছে। এটা বলা হচ্ছিল কাগজে, সবাই বলছিল একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকা আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় র্যাটিফাই করেছেন সেই তালিকা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকাটাই থাকে শেষ পর্যন্ত। এরপরে আপনি দেখবেন এপ্রিল মাস থেকে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের পিছনে লেগে একদম মানে পিছু নেয় যাকে, এবং সে কয়েকবার জেরাটেরা হয়। সুতরাং আপনি যদি সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো দেখেন তাহলে ন্যাচারালি ষড়যন্ত্রর কথাটা আর ইডি সিবিআই কিংবা কেন্দ্রীয় সরকারের উপর যাচ্ছে না, ওটা ঘুরে এসে কিন্তু দলের মধ্যেই পড়ে যাচ্ছে। সুতরাং নির্মলদা, আপনি বলতে চাইছেন এই ঘটনার পেছনে আইপ্যাক বা তৃণমূলেরই কারোর হাত আছে, উসকে পার্থকে গ্রেফতার করানো হয়েছে? না না, সেটা আপনার কনফিউশন। আমি আমি বুঝি না, আমি জানতে চাইছি। আপনি যা বললেন তার হরে ধরে এটা বোঝালো পার্থবাবু চক্রান্ত বলতে, তাই বলতে চাইছেন তো? এক সময় উনি যেরকম করেছিলেন এরকম কিছু? নো না না, আপনার আমি বুঝি না, আমি জুনিয়র সাংবাদিকতা জুনিয়র। না না, আপনি যখন বলছেন, আমি শুধু সিকোয়েন্স অফ ইভেন্টস মানে আমি কথামালাটা গাঁথলাম। এবার এর থেকে আপনারা যা কনক্লুশনে আসবেন, এর একটা পাল্টা কনক্লুশনও থাকতে পারে। আপনি দেখুন একটা জিনিস, ডিসিপ্লিনারি কমিটিতে যে 5 জন আছে, জেনারেল সেক্রেটারি তার মধ্যে আছেন। জেনারেল সেক্রেটারি চাইলে করতেই পারেন, মানে সব সিদ্ধান্ত জানাতেই পারেন, কারণ উনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। কিন্তু যিনি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারপারসন তিনি চুপ করে রইলেন। তার মানে সিদ্ধান্তটা খুব এককভাবে চলেছে। সাধারণত যেটা হয়, আমরা দেখেছি সিপিএম এর কথা আপনি আমায় জিজ্ঞেস করছিলেন, দল এবং পার্টি। আমরা প্রমোদ বাবুকে দেখেছি পার্টি এবং দলের মধ্যে লেখা হতো যে একটা ভাগ রয়েছে। প্রমোদ বাবু পার্টি চালান, জ্যোতিবাবু দল চালান, উনি সরকার চালান। তারপরে পরে দেখা গেল যে প্রমোদ বাবু চলে যাওয়ার পর জ্যোতিবাবু পুরোটা দল পার্টি দুটোই চালাচ্ছেন। এরকম সবসময় হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রটা কথাটা বললেন, বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো আস্থা রাখলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বেনিফিট অফ ডাউট দিয়ে আপাতত শব্দটা ব্যবহার করে সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি রিলিভ করলেন নাম না নিয়ে। আপনি যদি এরপরে পলিটিক্যাল বিষয়গুলো, রাজনৈতিক যে গাঁথামালাটা হয়, এইগুলোকে আপনাকে উইভ করতে হবে। উইভ করলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে। আপনি কিন্তু সরাসরি আপনি এটা বলতে পারবেন না। নির্মলদা, একটা প্রশ্ন আছে। বেশ, নির্মলদা, একটা ছোট্ট প্রশ্ন আছে। বলুন। নির্মলদা, আপনার কাছে জানতে চাই, এই সমস্ত জিনিস দিয়ে এই যে কোটি কোটি টাকা পার্থবাবুর ঘরে উদ্ধার হয়েছে, এগুলো যে দেখা গেছে বাংলার মানুষ দেখলো, হাজার হাজার ছেলে রাস্তায় বসে রয়েছে, এটা কি কোনোভাবে জাস্টিফাই করা যাবে আপনার মনে হয়? না না, যে কর্পোরেট কায়দায় নির্মলদা পার্থদা দুর্নীতি চালিয়েছেন, পার্থদার এই যে অভিনব রূপ, যেটা ববি হাকিম আজকে রিয়েলাইজ করেছেন, তো সেই ধরনের রূপ দেখবার পর, সেটা সেই ছবি দেখবার পর, সেগুলোকে কি জাস্টিফাই করা যাবে এসব কিছু দিয়ে? আমি এই আলোচনার নির্মলদার কথা যুক্তি আছে, যথেষ্ট যুক্তি আছে। আমি বলছি, আমি আলোচনা যেখানে শুরু করেছিল আবার সেই জায়গায় যাব। আমি মানে অবাক হয়ে যাচ্ছি, এ পুরো দুর্নীতির যে হিমশৈলের চূড়া হিসাবে আমরা যেটাকে বলার চেষ্টা করছি, সেইটাকে শঙ্কুদেব পান্ডা বিজেপির মুখপাত্র হিসাবে এখানে একমাত্র পার্থ চ্যাটার্জির দুর্নীতি হিসাবে এস্টাবলিশ করতে যাচ্ছে। উত্তর নিতে হবে, কিন্তু উত্তর নিতে হবে।
মানে শঙ্কুদেব পান্ডা বলতে চাইছে এখানে বসে যে আমি কি বলতে চাইছি তৃণমূল মাইনাস পার্থ চ্যাটার্জি একদম সততার প্রতীক, এইটা বিজেপির মুখপাত্র। শুনুন, পার্থ চট্টোপাধ্যায়ের পরে কে আসবেন, পার্থদার টাকা অন্য কারুর টাকা কিনা, এই ঘটনায় আর কোন কোন রাঘব বোয়াল যুক্ত আছেন, এ নিয়ে আমার বলার কি দরকার? পার্থ চট্টোপাধ্যায় প্রথম ধরা পড়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে এজেন্সি জিজ্ঞেস করেছে যে ইমিডিয়েট কমিউনিকেশন কি হবে, উনিই তো দলনেত্রীর নাম বলছেন, উনিই তো কথায় কথায় দলনেত্রীর নাম জুড়ে দিচ্ছেন। ভাই 3 দিন পর যখন টাকা রিকভারি বন্ধ হলো না, যখন পার্থবাবু বাগে এলেন না, রাত্রিবেলা কুণালবাবু প্রায় পায়ে পড়ে বললেন পার্থদা আপনি রেজিগনেশন দিয়ে দিন, সেটাও তিনি দিলেন না। তারপরে গিয়ে দল সিদ্ধান্ত নিল যে এবার যদি না ছেটে দিই তাহলে দেবাংশুর যে ফোড়া দেখা যাচ্ছিল, ফোড়া কাটা ডাক্তার দেবাংশু, তার ফোড়া সেই ক্ষত মাথায় গিয়ে পৌঁছবে। আমি দেবাংশুকে জিজ্ঞেস করি মাথায় ক্যান্সার কাটবে কি? আর আপনি কংগ্রেস, আপনি খালি সব ছেড়ে পার্থদাকে বাঁচানোর চেষ্টা করছেন। আমার একটা প্রশ্ন, কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের এই অপসারণে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ভার্সন এবং শঙ্কুদেব পান্ডার যে অফিসিয়াল ভার্সন সেটা খুব মিলে যাচ্ছে। কারণটা কি? নিতান্তই কি মানে এটা কাকতালীয় বলবো? আপনি কোথায় মিল পেয়েছেন? এই যে আপনি বলছেন যে দুর্নীতি, এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আমি আর কারোর নাম আপনার মুখে শুনিনি। শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আপনার মুখ থেকে আমি এদের দুজনের নাম শুনিনি। তৃণমূলের আর কোন উচ্চস্তরে কোনো নেতা আর কেউ যুক্ত কিনা সেটাও শুনিনি। এক দুই শঙ্কুদেব, পার্থ চট্টোপাধ্যায় এই গোটা কনস্পিরেসিটার হোতা, এটাও এই ব্যাখ্যাটাও আমি একমাত্র আপনার কাছ থেকেই পাচ্ছি, অন্যদের কাছ থেকে পাই না। এটাই জিজ্ঞাসা করছি, উত্তর নিতে হবে। কোনো ভেদ আছে কিনা এখানে কোনো সূক্ষ্ম বিভেদ লাইন আছে কিনা দল এবং নেতা? শুনুন, প্রথম কথা হচ্ছে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আছে তো, পার্থ চট্টোপাধ্যায় যেদিন আমাকে সাসপেন্ড করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যেদিন আমি একসময় ওনার সাথে রাজনীতি করতাম কলিগ হিসেবে, সেদিন আমি ওনাকে ভাবতাম উনি একজন যুগপুরুষ রাজনীতিতে, কি জ্ঞান গর্ব বলি, কি বক্তব্য। তারপর আমি যে সত্যতা উঠে এলো আজকে, সেই জন্য আমার কিছু পুরনো ইতিহাস সংক্রান্ত স্পেসিফিক রিয়াকশন আছে। তাতে দল রিয়াকশন দিক বা না দিক, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমার যে রিয়াকশন সেটা আমি দিচ্ছি। এটা প্রথমত। আপনার গান আর যাত্রাপালা করে শুনবো, অভিমান তো হবেই। আরে শুনুন, আপনার রাগ অভিমান যে কোনো ফরম্যাট, শুনুন না, যে কোনো ফরম্যাটে রাখুন। স্পেসিফিক ক্রিমিনালকে আমি ক্রিমিনাল বলি, আমি তাকে প্রফেশনাল পলিটিশিয়ান বলি না, আমি ক্রিমিনালকে ক্রিমিনাল বলি। শুনুন, উত্তর দিতে হবে ভাই, এটা ডিস্টার্ব করবে। দ্বিতীয় উত্তরটা নিন দাদা, আপনি সিনিয়র, আমার দ্বিতীয় লাইনটা নিয়ে নিন, দিয়ে শেষ করব। দ্বিতীয় উত্তরটা আরো স্পেসিফিক। দেখুন, আমার বলা বা না বলার থেকেও আমি লয়ের স্টুডেন্ট হিসেবে বলছি, লয়ের স্টুডেন্ট হিসেবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যখন প্রথম ক্রিমিনাল কারণ নাম নেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি হু দ্য হেল I am not related with this case, but পার্থ চট্টোপাধ্যায় related with this case. পার্থ, এক সেকেন্ড আমাকে শেষ করতে দিন। আমি আপনাকে দাঁড়ান মশাই, আমি আপনাকে ডকুমেন্টেশন দেখাচ্ছি। ডকুমেন্টেশন পাবলিক হয়েছে, সেই ডকুমেন্টেশন উত্তর নিয়ে নিন। সেই ডকুমেন্টে 1 মিনিট উত্তরটা শেষ করে নিন। আমি 30 সেকেন্ড সময় দেব। বলুন দুটো কথা। এক, সুদীপ্ত সেন কাস্টডিতে থাকাকালীন অমুকের নাম তমুকের নাম নিয়ে চিঠি, অমুককে চিঠি ইত্যাদি। আমি দেখলাম শুভেন্দু অধিকারী, আর যাই হোক, আমার এখানে কোনো ব্যক্তিগত সমর্থন অসমর্থনের প্রশ্ন, আমি দেখছি তার স্ট্যান্ডটা চেঞ্জ হচ্ছে না। সুদীপ্ত সেন আপনার নাম করেছেন, শুভেন্দু অধিকারী সেদিনকে যা রিয়াকশন দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ষড়যন্ত্রের শিকার, শুভেন্দু অধিকারী আজও বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে একই রিয়াকশন দিয়েছেন। কাস্টডিতে আছেন, ওনার কথার কোনো মূল্য নেই। সুদীপ্ত সেন, পার্থ চট্টোপাধ্যায়, কাস্টডিতে থাকা দুজনের সম্পর্কে শুভেন্দু অধিকারীর মূল্যায়ন এক, শঙ্কুদেব পান্ডার মূল্যায়নে তফাৎ আছে। 30 সেকেন্ড শুনুন, কাস্টডিতেই তফাৎ আছে। আপনাকে বুঝতে হবে সুদীপ্ত সেনের কাস্টাডি হচ্ছে জুডিশিয়াল কাস্টাডি, আর পার্থ চট্টোপাধ্যায়ের কাস্টাডি হচ্ছে এখন ইডি কাস্টাডি। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন এবং সেটা কোর্টের মধ্যে। এখন ওনার যে স্টেটমেন্ট সেটা তদন্ত প্রক্রিয়ার পার্ট, আর সুদীপ্ত সেনের তদন্ত হয়ে গেছে, চার্জশিট জমা পড়ে গেছে, তারপরে কাস্টাডি হচ্ছে পুলিশের, সেখান থেকে একটা কাস্টাডি রিপোর্ট আসছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, নাম্বার 1। নাম্বার 2, পার্থ
চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছেন তখনও কাস্টাডিতে যাননি, তার প্রাইমারি ইনফরমেশনে তিনি কাদের নাম লিখছেন বেশ। এবং এখন তদন্ত প্রক্রিয়া চলছে। বেশ। এই অবস্থায় আমি বিয়ন্ড তদন্ত অভিযোগ করব, বেশ। রাজনৈতিক অভিযোগ, আমি একটু কিন্তু টেকনিক্যাল বেশ, জায়গায় বেশ, আমাকে লড়তে হবে। বেশ, আমি কৌস্তববাবুর কাছে আছি। কৌস্তববাবু, একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। আমি দেখছি যে তৃণমূল কংগ্রেসের ভিতরে যুব অংশের যে স্বর ছিল পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে, মানে নৈতিক অবস্থান নেওয়ার যে স্বর, মানুষ যেভাবে দেখতে চান তৃণমূল কংগ্রেসকে 6 মাসের মধ্যে সেভাবে গড়ে তোলার যে স্বর, তার সঙ্গে কোথাও শঙ্কুদেব পান্ডার স্বর মিলে যাচ্ছে। রাজনীতিতে এই মিলে যাওয়াটা আমি খারাপ বলবো না, এটা রাজনীতির জন্য ভালোই হয়তো। কি না, মিলে কিন্তু না, আমি বলছি কিন্তু না, আরে আপনি যে প্রথম থেকে মিলে যাচ্ছে। এক সেকেন্ড, তাহলে একটু কারেকশন দিয়ে নিন। আরে কারেকশন দিয়ে নিন। আচ্ছা, আমার সংযোজন তো নিন। আমার সংযোজন তো নিন। না, আমার বক্তব্য ডিসেন্ট দিতে হবে। এই আলোচনা আমি এই আলোচনায় যদি আমি চুপ করে বসে থাকি, তাহলে আপনার বক্তব্যকে আমাকে সমর্থন করতে হবে। আমি করি না, আমি একটা ডিসেন্ট তো নিয়ে নিই। একটা লাইন শুধু জুড়ব। শুনুন, আমার এই ধরনের স্বর মিলে যাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, মিলেছে তো। লাইনটা শেষ করতে দিন। আমি তো কুণাল বাবুরা সেকেন্ড দিন যে বক্তব্য রেখেছে সেটা আমার মিলে যাওয়া নয়, সেটা হচ্ছে বিরোধীদের স্বরের সাথে ওদের স্বর মিলে যাচ্ছে, কারণ ওরা ক্যাম্পেইন করে পাবলিসিটি। আমার ছোট্ট প্রশ্ন কৌস্তববাবুর কাছে। কৌস্তববাবু, আপনার কি কোথাও মনে হয় পার্থ চট্টোপাধ্যায় কার্যত রাজনীতিতে বৃদ্ধতন্ত্রের একটা প্রতীক হয়ে গিয়েছিলেন? সেই কারণে তৃণমূল কংগ্রেসের অন্দরেও তার সম্পর্কে যে বিদ্রোহ, তৃণমূল কংগ্রেসের বাইরেও তার সম্পর্কে ঠিক ততটাই অসুয়া। দল আর নেত্রী নিয়ে পার্থ যাই বলুন, পার্থকে নিয়ে দল এবং দলের বাইরে কার্যত যুবদের মত মিলে যাচ্ছে। আরে কি যুবদের? কৌস্তব থেকে ক্যান্ডিডেট ছিল, রাত্রিবেলা পুলিশ দিয়ে তুলিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। লড়েছেন তো, সেই জন্য জিজ্ঞাসা করছি। আবার বড় বড় কথা সত্যি কথা। আমি বলছি যে এইসব দেখিয়ে লাভ নেই। কে তৃণমূল, যুবা, এসব দেখে ষড়যন্ত্র হয়েছে একমাত্র বাংলার যৌবনের সাথে। আর উনি একটা অসৎ লোক সবাই জানে, কিন্তু আমার কথা হচ্ছে উনি এই অসৎ কাজটা একা করেননি, একা করার ক্ষমতা ওনার নেই। সিস্টেমের ফল তৃণমূল কংগ্রেস। আপনি যে কোনো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন কাটমানি, বলবে তৃণমূল কংগ্রেস। আপনি যে কোনো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন, আমার কথা আবার বলতে হবে, এখানে এইসব আলোচনা অবান্তর আলোচনা হচ্ছে। কি তৃণমূলের যুবা কি বলছে, কি বলছে, ও কি বলছে, গোটা সিস্টেমটাই তো দুর্নীতিগ্রস্ত। নতুন তৃণমূল নিয়ে আসবেন বললেন, মাননীয়া কি বললেন সমাবেশ? আমি বলিনি, আমি উঠে চলে, আমি এতক্ষণ কথা বলিনি। মাননীয়া বললেন সমাবেশে ইডিএল এ ভয় পাবেন না তো। কবে বলছেন? 21 তারিখ। উনি জানতেন না ইডি আসবে? উনি জানতেন, উজ্জীবিত করার চেষ্টা করছেন। সব তৃণমূলের নেতারা ধরা পড়বে, সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতিগ্রস্ত। 2000 টাকার উপর দুর্নীতি, 2000 কোটি টাকার উপর দুর্নীতি। আমার সময় শেষ। আমি একবার সংক্ষেপে রুদ্রনীল বাবু এবং কৃষ্ণ বাবু দুজনের কাছে আসবো। রুদ্রনীল বাবু একদম সংক্ষেপে, একদম না, অশোক বাবু অনেকটা সময় দিচ্ছি। রুদ্রনীল বাবু প্লিজ, রুদ্রনীল বাবু অশোক বাবু প্লিজ। রুদ্রনীল বাবু, কোথাও কি পার্থ চট্টোপাধ্যায় বৃদ্ধতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন? রুদ্রনীল বাবু দেখুন, প্রথম হচ্ছে আবার বলছি যে দুটো লবি এখানে চলে, এবং একটা লবি যাদের সঙ্গে আজকে বাচ্চা ছেলেরা দেখা করে গিয়ে আবার ঠকবার জন্য গেছে, সেই একটা লবি। তিনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, তিনি বলে দিচ্ছেন তিনি নাকি চাকরি নিয়ে করে দেবেন। তো এই লবির খেলা পরিষ্কার চলছে। তবে হ্যাঁ, টাকার খেলায় সবাই জড়িয়ে, কে টাকা নিজের হাতে আবার ক্ষমতায় নেবে, পড়ে থাকা টাকাগুলো কবজা করবে, সেই যত কিছু নাটক চলছে, এর বাইরে কিছু। কৃষ্ণবাবু একদম সময় সংক্ষেপ প্লিজ। একটা দাবি দেখলাম 38 জন এমএলএ দাবি করা হলো, সম্ভবত উনি পাশে বসেছিলেন। তো তারপরে ওনাদেরই বিরোধী দল নেতা বা দিলীপ ঘোষের কি বক্তব্য সেটাও শুনেছি। তো নিজেদেরকে হাস্যস্কর করছে। আর আমার ভালো লাগলো যে তৃণমূল নিয়ে সকলে কত জানে, কত জানার ইচ্ছা, তৃণমূলের খুঁটিনাটি। তো নিশ্চয়ই আমরা মামাটি মানুষের রাজনীতি করি এবং আমরা সকলকে অ্যাকোমোডেট করার রাজনীতি করি। সেই জায়গা থেকেই আমাদের কারুর প্রতি বিদ্বেষ নেই। হ্যাঁ, কৌস্তবের থাকতে পারে, কিন্তু কৌস্তবদের জানিয়ে রাখা দরকার যে তাদের এই কথাগুলো বলার জন্য বিধানসভাতে কিন্তু আসন শুনুন। বেশ, শেষ করতেই হবে। শঙ্কুদেব পান্ডা, কৃষাণু মিত্র, কৌস্তব চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য এবং নির্মলা মুখার্জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মমতার সিদ্ধান্ত ঠিক আর দলের সিদ্ধান্ত সময় উত্তর দেবে। আমরাও সময়ের কাছে আপাতত রাখলাম পার্থ চট্টোপাধ্যায়ের এই অবস্থানটাকে। দেখা যাক সময় কি উত্তর দেয়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিকা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে। এরপর চোখ রাখুন সোজাসুজি সোনালীতে।